হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশন লয়ার ফ্রম ঢাকা জজ রোড, ওনার অফ দ্য লট স্কুল। আমাদের আজকের সেশন হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। এর আগে আমাদের এই সাবজেক্টের উপর 2টা লেকচার কমপ্লিট করা হয়েছে। যদি কেউ তা মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ঘুরে আসতে পারেন। সো আজকে আমরা দেখব সাবোটেজ সম্পর্কে কি আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে বলবো। এছাড়াও আমরা দেখব আরও গুদামজাতকারী অর্থাৎ স্মাগলিং বা চোরা কারবারির শাস্তিটা কি। এছাড়াও আরও জানবো আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে, যেই জিনিসগুলো অর্থাৎ প্রোটেক্টেড এরিয়া বা প্রোটেক্টেড প্লেস যেগুলো প্রহিবিটেড করা হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে, সেখানে যদি কেউ যায় তাহলে তার শাস্তিগুলো কি। এছাড়াও আমরা আরও দেখব কারফিউ করলে, সেই কারফিউ জারি করা হলে সেটা যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি কি। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। লেকচার শুরু করার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাতে করে যা হচ্ছে, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলি খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। সো শুরু করা যাক। সো ফার্স্টে আমরা দেখব সাবোটেজ অর্থাৎ অন্তর্ঘাতমূলক যে কাজগুলো সেই সম্পর্কে এই আইনের সেকশন 15-এ বলা হয়েছে। এখানে টোটাল 6 ধরনের কাজকে সাবোটেজ বা অন্তর্ঘাতমূলক কাজ সম্পর্কে বলা হয়েছে। আর কেউ যদি এই সাবোটেজ বা অন্তর্ঘাতমূলক কাজগুলো করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান বলা হয়েছে আপনার তার সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ডে দণ্ডিত হবে। আচ্ছা, এরপর আমরা দেখব সাবভার্সাইভ অ্যাসোসিয়েশন অর্থাৎ সেকশন 19-এর আন্ডারে এখানে বলা হয়েছে আপনার যদি কেউ এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করে এবং যার কারণে নাকি জনস্বার্থের ক্ষতি হচ্ছে, অর্থাৎ জনস্বার্থের ক্ষতিকরমূলক কোনো একটা শিল্প প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠান যদি করা হয় এবং সেখানে যদি জনস্বার্থের ক্ষতি হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে সেখানে 6 মাসের জন্য ওই প্রতিষ্ঠানের তৎপরতা স্থগিতের আদেশ প্রদান করা হবে। আর অর্থাৎ 6 মাসের জন্য ওই প্রতিষ্ঠানের সমস্ত কার্যকলাপ বন্ধ থাকবে। কিন্তু সেই জায়গায় আপনার যে ইনভেস্টিগেশনের জন্য ইনভেস্টিগেশন অফিসার যারা, তারা কিন্তু ঠিকই আসা যাওয়া করতে পারবে। এবং এই সময়টার মধ্যে যদি কোনো ধরনের কোনো সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কারো কোনো মামলা থাকে অথবা প্রতিষ্ঠান যদি কারোর বিরুদ্ধে কোনো মামলা করে থাকে, তখন সেই ক্ষেত্রে সেইটাও কিন্তু স্থগিত থাকবে যতদিন পর্যন্ত গভর্নমেন্ট এই যেই আর কি প্রতিষ্ঠানের উপর যেই 6 মাসের যে তৎপরতা প্রদান করেছেন, এই স্থগিতের এটা যতদিন পর্যন্ত না উঠে যায় ততদিন পর্যন্ত কোনো ধরনের কোনো কার্যকলাপ চলবে না। তবে যদি কেউ তা অমান্য করে থাকে তখন সেই ক্ষেত্রেও কিন্তু শাস্তির বিধান করা হয়েছে। সেক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, এরপর সেকশন 20 এবং সেকশন 21-এ গভর্নমেন্ট কিছু প্রহিবিটেড এরিয়া বা কিছু প্রহিবিটেড প্লেসের কথা বলা হয়েছে। এই প্লেসগুলোতে যদি কেউ বা এই এরিয়াতে যদি কেউ গভর্নমেন্টের নিষেধ থাকা সত্ত্বেও যদি কেউ সেখানে অবস্থান করে, তখন তার শাস্তির বিধান সেকশন 23-এ সাবসেকশন 3-তে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে 3 বছরের, তখন সেক্ষেত্রে তার শাস্তি হবে 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। আসলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট পুরাটাই হচ্ছে আপনার প্যানাল কোডে যেরকম আমরা শাস্তির বিধানগুলো দেখি, সেই শাস্তির বিধানের কথাই এই স্পেশাল পাওয়ার অ্যাক্টে বলা হয়েছে। সো এটা ওভাবে বলার মতো কিছুই নেই। আমি যতই বলি না কেন, আপনারা যদি বেয়ার অ্যাক্টে ফলো না করেন তাহলে আসলে এই জিনিসটা একটু বোঝা কঠিন। সো আশা করব আমার লেকচারের পাশাপাশি আপনারা অবশ্যই বেয়ার অ্যাক্টটা ফলো করবেন। আমি আমার সব লেকচারেই বলি যে আমার লেকচারের পাশাপাশি এবং অন্য যে কারো লেকচার বা কোচিং যেটাই আপনারা ফলো করেন না কেন, অবশ্যই কাছে সব সময় বেয়ার অ্যাক্ট রাখবেন, কারণ বেয়ার অ্যাক্টের কোনো বিকল্প নেই। আচ্ছা, সো এরপর আমরা দেখব সেকশন 24। সেকশন 24-এ কি বলা হচ্ছে? সেকশন 24-এ বলা হচ্ছে কারফিউ অর্থাৎ সান্ধ্য আইন। আর এই কারফিউটা জারি করা হবে কোথায়? এখানে বলা হচ্ছে যে কারফিউ সম্বন্ধে আপনার মেট্রোপলিটন এলাকার ভেতরে পুলিশ কমিশনার কারফিউ জারি করবে, আর মেট্রোপলিটন এলাকার বাহিরে আপনার জেলা ম্যাজিস্ট্রেট।
কারফিউটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য আর কি বের হওয়া নিষেধ বা কোনো যাবতীয় যে কাজকর্ম সেটা করা নিষেধ। আপনারা নিজেরাও খুব ভালো মতোই বুঝেন কারফিউ জিনিসটা কি, সো এটা আলোচনা করার মতো কিছুই নাই। তো এখানে যদি কেউ এই কারফিউটা অমান্য করে থাকে তখন তার শাস্তির বিধানটা কি? সেখানে তার শাস্তির বিধানটা হচ্ছে আপনার 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আচ্ছা, এরপর মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, এখান থেকে কোশ্চেন আসে প্রতি বছর, এটা হচ্ছে আপনার সেকশন 25। সেকশন 25-এ আপনার বলা হচ্ছে আপনার হর্ডিং অর ডিলিং ইন ব্ল্যাক মার্কেটিং। তার মানে কি, যে মজুদদারি, কালোবাজারি এই ধরনের কাজগুলো যে করা হয় আর কি, এই ধরনের কাজগুলো যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা সেকশন 25-এ এই আইনের অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974-এর সেকশন মানে 1925-এর আন্ডারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে মোটামুটি সবগুলা শাস্তি একই রকম, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আশা করব যখন আপনারা পড়বেন তখন মানে একই সিমিলার টাইপের যে শাস্তিগুলোর কথা বলা হয় এই শাস্তিগুলো আপনারা একটু একসাথে পড়ার চেষ্টা করুন, তাহলে জিনিসটা ভালো মতো মনে থাকবে, অর্থাৎ ক্লিয়ার হয় আর কি। আমি যেভাবে আর কি পড়ি সেভাবেই আমি আপনাদের কাছে বললাম। আচ্ছা, তো সেকশন 25-এ যেটা বলা হচ্ছে যে কেউ যদি কালোবাজারি বা মানে হর্ডিং অর্থাৎ ডিলিং ইন ব্ল্যাক মার্কেটিং এই ধরনের কাজগুলো যদি কেউ করে থাকে মজুদদারি, তো সেই ক্ষেত্রে তার শাস্তি কি? ওই যে বললাম মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, এখানে একটা কথা আছে, মনে করেন কেউ যদি অর্থনৈতিক কারণে অভাবগ্রস্ত হয়ে যদি এই ধরনের কাজ করে, মানে তার কাজ করার ইচ্ছা নাই বাট সে অর্থনৈতিকভাবে এতটাই অভাবগ্রস্ত যে সে করতে বাধ্য হয়েছে, তখন সেই ক্ষেত্রে তার শাস্তির বিধানটা কি? সেই ক্ষেত্রে তার শাস্তি হবে আপনার 3 মাসের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তার মানে শাস্তিটা এক্ষেত্রে তার কমে আসছে। আচ্ছা, কিন্তু সে শাস্তি পাবে। আচ্ছা, এরপর সেকশন 25-এর এখানে বলা হচ্ছে আপনার যদি কেউ কারেন্সি নোট অর্থাৎ কাউন্টার ফিটিং কারেন্সি নোট করে থাকে, অর্থাৎ যে মুদ্রা জালকরণ এই ধরনের কাজগুলো যদি সে কেউ করে থাকে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি কি? সেক্ষেত্রে তার শাস্তির সেম শাস্তি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার সেকশন 25B। সেকশন 25-এর বিতে এখানে দুইটা শাস্তির কথা বলা হচ্ছে। B1-এ যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আপনার যদি কেউ স্মাগলিং অর্থাৎ চোরা কারবারি কাজ যদি কেউ থাকে, অর্থাৎ বহিঃশুল্ক বা কর ফাঁকি দিয়ে যদি কেউ মানে কোনো পণ্য সামগ্রী নিয়ে এসে যদি সে বিক্রি করে, অর্থাৎ স্মাগলিংয়ের যেই শাস্তিটা সেটা এখানে বলা হচ্ছে। এখানে ওই একই শাস্তি, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছর কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তবে এখানে সর্বনিম্ন একটা শাস্তির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, আর সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপনার কত? 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড, অর্থাৎ 2 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, এরপর 25B মানে 2 এর কথাটা হচ্ছে আপনার এমন কোনো পণ্য যে জিনিসটা নাকি বাংলাদেশে আসা একেবারেই নিষিদ্ধ, অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী যেটাকে একেবারে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে, কেউ যদি ওই ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে এসে যদি মনে করেন বিক্রি করে অথবা বিক্রি না করে যদি প্রদর্শন করে, অর্থাৎ আপনাকে শুধু দেখালো, মানে সোজা হিসেব যেই পণ্য বাংলাদেশ থেকে আইন দ্বারা নিষেধ করা হয়েছে সেই পণ্য যদি কেউ বাংলাদেশে নিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তির বিধান বলা হচ্ছে আপনার 7 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। সর্বনিম্ন শাস্তি হচ্ছে আপনার কি 1 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আপনার কি সেকশন 25C। এখানে বলা হচ্ছে অ্যাডাল্টারেশন। অ্যাডাল্টারেশন মানে হচ্ছে কেউ যদি খাদ্যদ্রব্যের মধ্যে কোনো ধরনের কোনো মানে কি বলবো কোনো বিষ মিশায় অথবা কোনো কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ মিশায় যা নাকি মানুষের জন্য ক্ষতিকারক, সেই ধরনের কোনো ক্ষতিকারক কেমিক্যাল যদি কেউ মিশিয়ে থাকে তখন সেই ক্ষেত্রে তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আচ্ছা, আর এরপরে বলা হচ্ছে আপনার কি যদি আরেকটা কথা বলা হচ্ছে যদি কেউ প্রসাধনীতে, অর্থাৎ এই যে আমরা প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধন সামগ্রীতে যদি কেউ কোনো কেমিক্যাল মিশায় তখন সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর 25-এর ঘতে যেটা বলছে কেউ যদি আপনার এই ধরনের কাজগুলোতে সহায়তা প্রদান করে তখন সেই ক্ষেত্রে তার শাস্তিও সেম হবে, অর্থাৎ যেই মানে অপরাধটা সে করেছে সেই অপরাধের যে শাস্তি বিধান আছে সেই শাস্তি তার হবে। আসলে আজকের সেশনে যে শাস্তির কথাগুলো বলা হচ্ছে সম্পূর্ণই আপনার নিজেদের
পড়ার একটা বিষয়, এখানে বোঝানোর আসলে কিছুই নেই। তারপরও আর কি কমেন্টে অনেকে বারবার বলছিল যে আপু শাস্তিগুলোর বিষয় যদি একটু খেয়াল করতেন তাহলে একটু ভালো হতো। আসলে হ্যাঁ, আমি এই টপিক্সটা আমি আলোচনা করতেই চাইনি, কারণ এটা প্যানাল কোডের মতো একটা টপিক্স যেখানে শাস্তির বিধানগুলি বেশি বলা হচ্ছে। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণেই আমি আজকে মানে এই লেকচারটা নিয়ে এসেছি। তো আশা করব আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন করবেন, সেখানে আমি কোশ্চেন করব, অ্যান্সার করে দেবো। আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আপু আপনি আপনার চ্যানেলে কবে কবে ভিডিও আপলোড করেন। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলের নামে একটা পেজ আছে, যেটার পেজের অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে সবসময় পেজের লিঙ্কটা দিয়ে থাকি। সেখানে আমি টোটাল 3 দিন, সপ্তাহে 3 দিন আমি ভিডিও আপলোড করি, শনি, সোম এবং বৃহস্পতিবার। আমার চ্যানেলে রেগুলার তারা সবাই এই বিষয়টা জানেন, আর যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে আজকে বললাম। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এই বিষয়টা জানার জন্য, তাই জানিয়ে দিলাম। সো নেক্সট সেশনে আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্টের আর বেশি কিছু সেকশন নাই, 2-3টা সেকশন আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকেই চেষ্টা করলে শেষ করে দিতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি শরীরটা আমার খুব একটা ভালো না। সো নেক্সট সেশনে ওই ট্রাইব্যুনালের বিষয়গুলো নিয়ে 2-3টা সেকশন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমরা চলে যাব। তো আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট সেশনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।